So what is up guys, it's me Sam Sivat and welcome to my channel and welcome to my another video guys. And আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিক্ষা ব্যবস্থাকে নিয়ে, যার নাম কিনা হলো কারিগরি শিক্ষা বোর্ড। তো 1967 সালে শিল্প ও প্রযুক্তির উন্নয়নের জন্য তৈরি করা হয় কারিগরি বোর্ড। তো কারিগরি বোর্ড তৈরি এত বছর পর আমরা কি আদৌ আমাদের উদ্দেশ্য সফল করতে পেরেছি নাকি পথ হারিয়ে ভুল দিকে যাচ্ছি, এটা হলো ভাবার বিষয়। তো আজকে ভিডিওতে আমরা এই নিয়ে কথা বলবো। সো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, আমি নিজেও একজন ডিপ্লোমা স্টুডেন্ট। তো এখন হচ্ছে কারিগরি বোর্ড কি, আমাদের মধ্যে হয়তো এমন অনেকে আছে যারা কিনা জানেন না যে কারিগরি বোর্ডটা কি। এটা কোনো বড় বিষয় না, কারণ আমিও জানতাম না। সো কারিগরি বোর্ড হলো জেনারেল বোর্ডের মতো একটা বোর্ড, কিন্তু কারিগরি বোর্ড এবং জেনারেল বোর্ডের মধ্যে পার্থক্য হলো জেনারেল যে বোর্ড আছে মানে মাধ্যমিক বোর্ডটা, তারা মূলত ফোকাস করে পাঠ্যপুস্তকের দিকে। অপরদিকে কারিগরি বোর্ডের মূল ফোকাস হলো গিয়া হাতে কলমে কাজ শেখানোর মাধ্যমে দক্ষ কারিগর তৈরি করা। আর এই কারিগরি বোর্ড আসার জন্য তোমার কোনো বিসিএস পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি চাইলে এসএসসি পরে ডিপ্লোমার মাধ্যমে কারিগরি বোর্ডে জয়েন করতে পারো। আর কারিগরি বোর্ড আর জেনারেল বোর্ডের মধ্যে একটা পার্থক্য হলো কারিগরি শিক্ষা অথবা ডিপ্লোমা সাধারণত 4 বছর হয়ে থাকে আর কলেজ 2 বছরের। আজকে বলতে আমরা কারিগরি বোর্ড বলতে সাধারণত বিএসসি এবং ডিপ্লোমাকে বুঝাইতেছি। 9-10 ভোকেশনাল আছে, এগুলো কারিগরি আন্ডারে পরে, কিন্তু আমরা এটাকে আজকে ধরবো না। আর বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে শিক্ষার্থীদের 30% কারিগরি শিক্ষার আওতায় আনতে চায়, কিন্তু এই লক্ষ্য বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হলো কারিগরি বোর্ডের অবহেলা এবং বৈষম্য। আমরা যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিসংখ্যানের দিকে একবার নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো যে সারা বাংলাদেশের মধ্যে 651টিরও বেশি সরকারি কলেজ রয়েছে। অপরদিকে সারা বাংলাদেশে মাত্র 49টি সরকারি পলিটেকনিক আছে, যার ফলে কিনা যারা কারিগরি শিখতে চায় তাদের কারিগরি শিক্ষা অর্জনের আগে তাদের বিশাল বড় একটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এখন যে শুধু পলিটেকনিক কম বা এর জন্য সিট সংখ্যা কম, এটাই সমস্যা না, আরও অনেক সমস্যা আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য সমস্যা হলো পর্যাপ্ত শিক্ষক না থাকা। বাংলাদেশে এমন অনেক পলিটেকনিক আছে যেখানে কিনা পর্যাপ্ত শিক্ষক নেই, আবার এমন অনেক পলিটেকনিক আছে যেখানে কিনা পর্যাপ্ত শিক্ষক আছে ঠিকই, বাট পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। আর এমন এমন পলিটেকনিক আছে যেখানে কিনা পর্যাপ্ত যন্ত্রপাতি আছে, পর্যাপ্ত শিক্ষক আছে, কিন্তু সেই শিক্ষকরা জানেই না যে এই যন্ত্রপাতির কাজ কি। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। আর আমার দেখা মতো এমন অনেক ডিপ্লোমা স্টুডেন্ট আছে যারা কিনা ডিপ্লোমা কমপ্লিট করে ফেলছে, বাট এখন পর্যন্ত তারা জানে না যে একটা ফ্যান কীভাবে লাগাতে হয়, এখন পর্যন্ত তারা জানে না যে একটা কম্পিউটারের ওয়েবসাইট কীভাবে বানাতে হয়। এমনকি এমন সিভিল ইঞ্জিনিয়ার আমি জানি যারা কিনা ডিপ্লোমা কমপ্লিট করছে, বাট এখন পর্যন্ত তারা জানে না যে একটা বাড়ি বানাইতে বেসিক কী কী যন্ত্রপাতি বা কী কী ডিভাইসের প্রয়োজন হয় বা কী কী জিনিসের প্রয়োজন হয়। সো ডিপ্লোমা স্টুডেন্টের আরও একটা সবচেয়ে বড় সমস্যা হলো পরীক্ষা সমস্যা। ডিপ্লোমা স্টুডেন্টের প্রতি 6 মাস পর পর পরীক্ষার কথা হলেও বর্তমানে সেই 6 মাসের পরিবর্তে প্রতি 4 মাস পর পর পরীক্ষা নেওয়া হয়, যার ফলে কিনা পোলাপেন না বই পড়বো নাকি হাতে কলমে কাজ শিখবো এটাই বুঝতে পারে না, যার ফলে না শেখা হয় পাঠ্যপুস্তকের বিষয়, না শেখা হয় হাতে কলমে কাজ। আমি সবাই রিমেম্বার করাই দেয় যে 6 মাস পর পর যে পরীক্ষা হইতেছে এটা কিন্তু বোর্ড পরীক্ষা। আর এই 6 মাসের মধ্যে যত ডিপ্লোমা স্টুডেন্ট আছে তাদেরকে ভাইভা, প্র্যাকটিক্যাল, কুইজ আর বহুত সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফলে কিন্তু তারা কাজ শিখবো কি তারা বই পড়ে কমপ্লিট করতে পারে না। কিন্তু আমরা যদি কারিগরি বোর্ড তৈরির উদ্দেশ্যের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে কারিগরি বোর্ড তৈরি করার মূল উদ্দেশ্য হলো হাতে কলমে কাজ শেখানো। সময় কম হওয়ার ফলে মানুষ হাতে কলমে কাজ না শিক্ষা তারা বইয়ের দিকে ফোকাস দিতেছে, যার ফলে আমরা সার্টিফিকেট পাইতেছি ঠিকই, কিন্তু আমরা হাতে কলমে কাজ শিখতে পারতেছি না। আমরা যদি আরেকটা পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সারা বাংলাদেশে 55টিরও বেশি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু ডিপ্লোমা পাস করে ইঞ্জিনিয়ারদের জন্য বিএসসি করার জন্য শুধুমাত্র একটি সরকারি প্রতিষ্ঠান আছে, যার নাম কিনা হলো ডুয়েট। যার ফলে যারা ডুয়েটে চান্স না পায় তাদের বিএসসি করতে চাইতে হয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, আর সেইখানে তাদের গুনতে হয় মোটা অঙ্কের অর্থ। অ্যান্ড দ্যাটস রিজন এমন অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা কিনা ডিপ্লোমা করার পর বিএসসি করতে পারে না। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ডিপ্লোমা স্টুডেন্টের সবচেয়ে বড় একটা সমস্যা হলো সময়। কারণ আমরা সকলে জানি যে ডিপ্লোমা শেষ করতে 4 বছর সময় লাগে, আর আমরা ডিপ্লোমায় ভর্তি হই এসএসসির পর। কিন্তু এখন সমস্যা হলো কি, যারা জেনারেল লাইনে পড়ে তারা 2 বছর পরই এইচএসসি পরীক্ষার মাধ্যমে বিএসসি করতে চলে যায়, বাট যারা ডিপ্লোমার স্টুডেন্ট তাদেরকে বিএসসি করার জন্য 4 বছর ওয়েট করতে হয়, মানে এক্সট্রা 2 বছর। যার ফলে দেখা যায় কি বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে এইচএসসি বা তার সমমানের সার্টিফিকেট লাগে, বাট দেখা যায় কি যেহেতু ডিপ্লোমা পাস করতে 2 বছর এক্সট্রা সময় লাগে, দ্যাটস ওয়াই এইচএসসি বা তার সমমানের সার্টিফিকেট পাওয়ার জন্য 2 বছর এক্সট্রা সময় লাগে, যেটা আমার মতো একটা সমস্যা, অন্যের কথা আমি জানি না। আমরা এখন কি করতে পারি? এন্ড ভিডিওর এই শেষের দিকে আমি কিছু কথা বলতে চাই যে আমাদের সরকারের লক্ষ্য ছিল যে 30 সালের মধ্যে 30% শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু আমরা যদি খুব শীঘ্রই এই সমস্যাগুলোর সমাধান না করতে পারি তাহলে দেখা যাবে কেউ কারিগরি লাইনে আসতে চাইবো না। এই জন্য আমাদের সর্বপ্রথম সরকারি পলিটেকনিকের সংখ্যা বাড়াতে হইব, আর আই থিঙ্ক ডিপ্লোমা সার্টিফিকেটের মান আর একটু বেশি বাড়ানো উচিত। এন্ড সকল পলিটেকনিকে যেন পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এবং যন্ত্রপাতি থাকে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড আমি নিজেও একজন ডিপ্লোমা স্টুডেন্ট, আমি নিজেও এমন অনেক
সমস্যার সম্মুখীন হয়েছি। সরকারি পলিটেকনিকগুলোর সংখ্যা সীমিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হয়, যার ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর 5ই আগস্টের পর কী অবস্থা আমি জানি না, কিন্তু 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের যত যত সরকারি পলিটেকনিকগুলো আছে সেগুলো সকলগুলোতে সবচেয়ে বড় একটা সমস্যা ছিল রাজনীতি। আমার 5ই আগস্টের পরের কোনো আপডেট সম্পর্কে আমি জানি না, বাট 5ই আগস্টের আগে বাংলাদেশের সকল পলিটেকনিকগুলোতে সবচেয়ে বড় একটা সমস্যা ছিল রাজনীতি। আমার জানা মতে বাংলাদেশের ম্যাক্সিমাম সরকারি পলিটেকনিকগুলোতে র্যাগিংয়ের নামে টর্চার করা হয়, যেটা আমি কখনো সাপোর্ট করি না, অ্যান্ড আই থিঙ্ক কারো করা উচিত না। তো গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট টাইম আল্লাহ হাফেজ গাইস। আমরা যদি এই সমস্যাগুলোর সমাধান না করতে পারি, তাহলে আমরা দক্ষ কারিগরের পরিবর্তে শুধুমাত্র সার্টিফিকেট দ্বারা বেকারি তৈরি করবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ গাইস। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি, আমি এটা সাজানোর ট্রাই করতেছি, বাট কিন্তু ভাই আমি কোনোভাবে এটা সাজাতে পারতেছি না। হ্যাঁ, যাই হোক গাইস, দোয়া করো গাইস আমার জন্য, অ্যান্ড সাপোর্ট প্লিজ। অ্যান্ড গাইস, আমি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কাজ আমি লাস্ট 2টা ভিডিওতে আমি দেখছি প্রায় ভালোই মোটামুটি ভিউ আইতেছে, অ্যান্ড আমার ফেস ক্যাম ভিডিওকে তোমরা ভালো সাপোর্ট করো, সেই জন্য ধন্যবাদ গাইস। ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ।